আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ২ মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। হাসিনা টিউলিপ বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। নিখোঁজের ৬ দিন পর বাগানে মিলল শিশুর মরদেহ। ২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী। সর্বশেষ থাকছে সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে। ইশরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ২ মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। গণভোটের রায় বাস্তবায়ন সহ একাধিক দাবিতে ২ মাসব্যাপী কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ জানান, গণভোটের রায় বাস্তবায়নে আগামী ১৬ই মে রাজশাহীতে সমাবেশের মধ্যে দিয়ে ১১ দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর ১৩ই জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ই জুলাই রংপুর, ১৮ই জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। হামিদুর রহমান আজাদ বলেন, বিভাগীয় সমাবেশের সিদ্ধান্তের পাশাপাশি ১১ দলের বৈঠকে জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় কর্মসূচিও রাখা হয়েছে। সবশেষে অক্টোবরে রাজধানীতে মহাসমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ। হাসিনা টিউলিপ বড় অঙ্কের উৎকুচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী প্রকল্প থেকে প্রায় $৫০০ কোটি আত্মসাৎ করা হয়েছে, যার ফলে প্রকল্পের মোট ব্যয় বেড়ে প্রায় $১২ বিলিয়ন পৌঁছেছে, যা তুলনামূলকভাবে অনেক বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগিতার অভিযোগ উঠলেও সংস্থাটি বিষয়টি অস্বীকার করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, মালয়েশিয়ার কিছু ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক একটি সংস্থার প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে, তবে তদন্তে ধীর গতি দেখা গেছে। বিশেষ করে বিদেশ থেকে প্রয়োজনীয় তথ্য ও দালিলিক প্রমাণ সংগ্রহে জটিলতা থাকায় চূড়ান্ত প্রতিবেদন দিতে পারছে না তদন্ত দল। এছাড়া দুদকের কার্যক্রম আংশিক স্থবির থাকায় অনুসন্ধান প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া দুর্নীতির ইঙ্গিত হতে পারে। তাই রূপপুর প্রকল্পের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিখোঁজের ৬ দিন পর বাগানে মিলল শিশুর মরদেহ। ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর আইরিন আক্তার নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল ৮:৩০টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়া এলাকার একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই কলাবাগানে কাজ করতে গিয়ে তারা তীব্র দুর্গন্ধ পান। পরে তল্লাশি চালিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে নিখোঁজ শিশুটির স্বজনরা ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে আইরিনকে শনাক্ত করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪শে এপ্রিল সদর উপজেলার পূর্ব বাখুন্ডা সংলগ্ন আদর্শ গ্রাম এলাকা থেকে আইরিন নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ২৫শে এপ্রিল তার মা তাহমিনা বেগম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহ প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ইতিমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ উপাযুক্ত আজমির হোসেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অধিকর্তা মাহমুদুল হাসান। ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রধায়ন রয়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিখোঁজ ৬ দিন পর মরদেহ। ২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভি। সিদ্ধিগঞ্জ থানায় করা ২টি মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। বৃহস্পতিবার ৩০ এপ্রিল এ আদেশ দেন বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরিন হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার ২৯ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। এদিকে আরও ৫ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী রোববার ৩রা মে আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে এই দিন ধার্য হয়। জানা গেছে, গত বছরের ৯ মে ভোর ৩টের দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন। ৫টি মামলার মধ্যে যে ৪টি মামলায় আইভিকে গ্রেফতার দেখানো হয়েছে সেগুলো হল ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়াও হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপর মামলাটি করা হয়েছে। হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ আইভির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরবর্তীতে গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এরই মধ্যে আরও ২ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার দেখানো হয়। সেলিনা হায়াত আইভি, হাইকোর্ট। সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা যদি আমাদেরকে পতনের হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে ইনশাল্লাহ। বুধবার ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, ১৪, ১৮ কিংবা ২৪-এর মতো নির্বাচনের মাধ্যমেও আসেনি। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি।
তিনি বলেন, আমাদের যদি কেউ হুমকি ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দেবেন। বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনার পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেব। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলো। বিরোধী দলীয় নেতাও ইতিবাচক বক্তব্য রাখলেন, কিন্তু পরের 2 দিন সংসদ বন্ধ থাকা অবস্থায় তাদের নেতারা বিভিন্ন জায়গায় জনগণকে উস্কানি দিয়েছেন। এমনকি 17 দিনের মধ্যে সরকার হটানোর হুমকিও দেওয়া হয়েছে। সংসদ